উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে চলছে প্রস্থান প্রস্তুতি। গাইবান্ধায় বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্বে চাল বিতরণ বন্ধ। ৪,৬০০ দুস্থ মানুষ খালি হাতে ফিরল বাড়ি। সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত। বাগেরহাট পরনে লাল শাড়ি, হাতে মেহেদি। বিয়ের সাজে শেষ যাত্রা নববধূর। ইরান হরমুজ সংকটের মধ্যে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র। এবং প্রথম বাংলাদেশি হিসেবে দ্য 100-এ মোস্তাফিজ। বার্মিংহাম ফিনিক্সের দলে ১ লাখ পাউন্ডে নিলাম। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় ভিজিএফের চাল বিতরণ স্থগিত করা হয়েছে। এর ফলে দিনভর ইউনিয়ন পরিষদ চত্বরে অপেক্ষা করেও খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে ৪,৬০০ জন দুস্থ ও অসহায় মানুষকে। বৃহস্পতিবার বিকেলে রামজীবন ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, চাল না পেয়ে চরম হতাশায় ফিরে যাচ্ছেন সুবিধাভোগীরা। শৃঙ্খলা রক্ষার জন্য তৈরি করা বাঁশের সারিগুলো এখন জনশূন্য। স্থানীয়রা জানান, সকাল থেকে চাল নেয়ার জন্য অপেক্ষা করার পর দুপুরের দিকে ঘোষণা দেয়া হয় আজকে আর চাল বিতরণ করা হবে না, পরবর্তী তারিখ জানানো হবে বলেও জানিয়ে দেন। পরে জানা যায়, বিএনপি দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কী কারণে চাল বিতরণ বন্ধ আছে সেই বিষয়টি ইউএনও সাহেব ভালো বলতে পারবেন। আমাকে পুলিশ পাঠাতে বলেছিলেন, আমি পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান তুলি বলেন, একটা সমস্যার কারণে চাল বিতরণ বন্ধ আছে, তবে আগামীকাল বিতরণ করা হবে। আমি স্লিপ পাচ্ছি, সকালবেলা হাতে আসি, এখানে আসি, চাউলটা দিলি না, না দেওয়াতে এখন ওরা বন্ধ করে দিলি, কয়লে চাউল এই ২ একের ভিতরে আমরা হলো মাইকিং করবো, তারপরে আসি চাউল নিয়ে যান। আজকে ভিজিএফ বিতরণ করার ডেট। চেয়ারম্যান, মেম্বার, আমাদের মহিলা মেম্বাররা স্লিপ বিতরণ করা শেষ। আমরা আসছি সকালে বিতরণ করার জন্য, আসি শুনি যে মাল বিতরণ করা হবে না। হ্যাঁ, তখন ওরা বলতেছে যে ওদের নাকি দলীয় ভাগ নিয়ে ফেরত দেওয়ার বিষয়টা হচ্ছে যে আমি তো সেই চিরাচরিতের মানে যে নিয়ম বিতরণ, ভিজিএফ বিতরণের যেটা নিয়ম প্রসেস মেনটেন করিয়ে চলতেছিলাম। আমি মনে করেন কার্ড বিতরণ করছি, স্লিপ বিতরণ করছি। সেই স্লিপের মাধ্যমে আজকে মাল দেওয়ার জন্য প্রিপারেশন নিছি। এখন বিএনপির দুই গ্রুপ, বিএনপির এটা সংগঠনের 10% একটা বরাদ্দ উপজেলা থেকে নির্ধারণ। শাড়ি, এই শাড়িতেই হয়েছে বিয়ে। হাতে মেহেদি, টকটকে লাল দাগ। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। স্বজনদের কান্নায় ভারী রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে 14টি প্রাণ। খুলনার মোংলা উপজেলার শেওলা বুনিয়া এলাকার সাব্বির আর খুলনার কয়রার মার্জিয়া মিতু এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলায় ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান দুই পরিবারের 13 জন এবং মাইক্রোবাসের চালক। পরিবারের সদস্যরা বলছেন, দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুরো পরিবার। মোংলা উপজেলার বেলাই ব্রিজ এলাকায় আসলেই ঘটে দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বর পরিবারের 10 জন, কনে পরিবারের 3 জন ও চালক সহ 14 জন নিহত হন। রামপাল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, হাসপাতালে একটি শিশুসহ 4 জনকে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই 4 জনের মৃত্যু হয়েছে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শত বছরের ইতিহাস, মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকাজ আর নান্দনিক স্থাপত্য। শরীয়তপুরের বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এই অঞ্চলের ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। স্থানীয়দের দাবি, মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাত্রাপথে বহর থামিয়ে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় গুরুত্বে আলোচিত এই মসজিদ নিয়ে রয়েছে নানান কথকতা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরের বুড়িরহাট এলাকায় অবস্থিত ঐতিহাসিক জামে মসজিদ। মার্বেল পাথরের নান্দনিক কারুকাজ, দৃষ্টিনন্দন খিলান আর একাধিক গম্বুজে সাজানো স্থাপত্য শৈলী সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। স্থানীয়দের তথ্য অনুযায়ী 20 শতাব্দীর শুরুতে ধর্মপ্রাণ ব্যক্তি একাবর হোসেন হাওলাদারের উদ্যোগে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রথম দিকে একটি ছোট খড়ের ঘরে নামাজ আদায় হলেও পরে এলাকাবাসীর সহযোগিতায় শুরু হয় স্থায়ী মসজিদ নির্মাণ। ধারণা করা হয় 1903 থেকে 1907 সালের মধ্যে মসজিদের মূল কাঠামো নির্মাণ সম্পন্ন হয়। পরে মমতাজউদ্দিন হাওলাদারের উদ্যোগে এর সম্প্রসারণ ও উন্নয়ন করা হয়। ধাপে ধাপে সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে 1935 সালের মধ্যে এটি পূর্ণাঙ্গ রূপ পায়। বুড়িরহাট ঐতিহাসিক জামি মসজিদ এটা 1907 সালে স্থাপিত হয়েছিল। এটা আমরা যতটুকু শুনেছি আমাদের বাপদাদার মুখ থেকে, যে এটা প্রথমে একটি কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘর থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে টিনের ঘর, আস্তে আস্তে দেয়াল। আজকে এই মসজিদের বয়স 120 বছরের কাছাকাছি। কালের বিবর্তনে এটি অনেকটাই ক্ষয় হওয়ার পথে। আমি 2016 সাল থেকে শরীয়তপুরে আছি এবং মাঝে মাঝে যখন এই পথ দিয়ে যাই তখন এখানে নামাজ পড়ি এবং আমার নামাজটা এখানে পড়তে খুবই আসলে অনেক দূর থেকে এইম করে থাকি যেখানে যে নামাজটা আদায় করব। শরীয়তপুরে যারাই ঘুরতে আসে না কেন আমাদের বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদে একদিন হলেও একটু ঘুরে যায়, সময় দিয়ে যায়। মসজিদটি নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছিল ইংল্যান্ড থেকে আনা সিমেন্ট এবং দিল্লির একটি মসজিদের অনুকরণে তৈরি নকশা ও মার্বেল পাথর, যা সে সময়ের জন্য ছিল অত্যন্ত ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন উপকরণ। প্রায় 5 একর জায়গা জুড়ে বিস্তৃত মসজিদ কমপ্লেক্সটির দৈর্ঘ্য প্রায় 250 ফুট এবং প্রস্থ প্রায় 120 ফুট। একসঙ্গে প্রায় 1000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। শুধু ধর্মীয় কর্মকাণ্ডই নয়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এখানে চালু রয়েছে কোরআন শিক্ষা ও ধর্মীয় পাঠদান। রমজান মাসে প্রতিদিন ইফতারের আয়োজনও করা হয় এই মসজিদে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসেন নামাজ আদায় ও ঐতিহাসিক স্থাপত্য দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে আপনার এই আজকে জুমাও আপনার অনেক দেশের ডামুড্ডা থেকে এখানে জুমা পড়তে আসছে। তার মনের আশা ছিল, আমারে বলল যে আমার মনের আশা ছিল যে বুড়িরহাট ঐতিহাসিক মসজিদে আমি জুমার নামাজ আদায় করব। এরকম প্রায় অনেক দূর থেকে এখানে জুমা পড়ার জন্য আসে। তবে শত বছরের পুরনো এই স্থাপনার সঠিক তদারকি না থাকায় নষ্ট হচ্ছে এর সৌন্দর্য, এমন অভিযোগ স্থানীয়দের। তাই ঐতিহাসিক এই মসজিদ সংরক্ষণে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আপনার কিছু আর্থিক অনুদান সহযোগিতা যৎসামান্য চলছে, তবে এখনো উন্নয়ন কাজ চলতেছে। আমাদের মসজিদে অনেক উন্নয়নের কাজ সামনে রয়েছে, সংস্কার কাজ রয়েছে। আমরা প্রত্যাশা করি এই এলাকার পরিবার, মুসলিম পরিবার সহযোগিতা ছাড়াও সরকারিভাবে যদি অনুদান পাই, আরও সুন্দর করে মসজিদটি সংস্কার করা সম্ভব হবে। ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় ঐতিহ্যের অনন্য সাক্ষী বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদ। যথাযথ সংরক্ষণ উন্নয়ন হলে এটি হতে পারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তেল বিক্রির উপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল অনলাইনে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি জানিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। চলমান ইরান যুদ্ধের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে দিল মার্কিন প্রশাসন।
সম্প্রতি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। এই অবস্থায় হরমুজ প্রণালীর ওপর কড়াকড়ি আরোপ করেন ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ঠিক এমন সময় রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে রুশ তেলের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত তেহরানের হুমকিও মোকাবেলা করবে। এবারে খেলার খবর। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য 100-এ দল পেলেন মুস্তাফিজুর রহমান। 1 লাখ পাউন্ড তথা বাংলাদেশি টাকায় প্রায় 1,64,00,000 টাকায় তাকে নিলাম দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এবারে নিলামে মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা এই লেগির প্রতি অবশ্য আগ্রহ দেখায়নি 100-এর কোনো দলই, থেকেছেন অবিকৃত। বরাবরই ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজকে ঘিরে বিশেষ চাহিদা নজরে আসে দলগুলোর। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফিজ 2016 সালে আইপিএল দিয়ে বিদেশি লিগে নিজের যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সবশেষ আইপিএল নিলামে তাকে নিয়ে হয়েছে বেশ কাড়াকাড়ি। 9,20,00,000 রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর সরাসরি চুক্তিতে তিনি সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে। 6,44,00,000 রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে চলছে প্রস্থান প্রস্তুতি। গাইবান্ধায় বিএনপি 2 গ্রুপের দ্বন্দ্বে চাল বিতরণ বন্ধ। 4,600 দুস্থ মানুষ খালি হাতে ফিরল বাড়ি। সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত। বাগেরহাট পরনে লাল শাড়ি হাতে মেহেদি, বিয়ের সাজে শেষ যাত্রা নববধূর। ইরান হরমুজ সংকটের মধ্যে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র। এবং প্রথম বাংলাদেশি হিসেবে দ্য 100-এ মুস্তাফিজ বার্মিংহাম ফিনিক্সের দলে 1 লাখ পাউন্ডে নিলাম। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।